রোহিঙ্গা সমস্যার 10 বছর পূর্ণ হলো। 10 বছর পরে আনফর্চুনেটলি আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বর্তমানে সচেষ্ট আছে এই সমস্যার সমাধানে। এটা প্রথমে আমার বলতেই হবে যে গত 2017 সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো 4-5 বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। যখন থেকে শুরু হয়েছে সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরও ঘনীভূত হয়েছে। আপনারা জানেন মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। আমাদের বর্ডারে অনেক সমস্যা হচ্ছে, সিকিউরিটি প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের ক্রাইমের কথা শোনা যাচ্ছে, মানব পাচার, ড্রাগ ট্রাফিকিং এসব হচ্ছে। 1.3 মিলিয়ন, এখন সংখ্যাটাও কিন্তু এখন কেউ সঠিক বলতে পারে না, কারণ প্রতিদিনই কম বেশি মানুষজন আসছে এবং বছরে গড়ে ওখানে 30,000 শিশু ভূমিষ্ঠ হচ্ছে প্রতি বছর। তো সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটাও ঠিকমতো এখন জানি না, কিন্তু ডেফিনেটলি 1.3 মিলিয়নের উপরে হবে। তো বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ, ডায়ালগ কিন্তু চলছে। ব্যাপারটা একেবারে একটা পলিটিক্যাল প্রবলেম, এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যার সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। আমাদের অন্যান্য টার্কি রিসেন্টলি আমাদেরকে একই কথা বলেছে যে তারাও চেষ্টা করবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে একটা প্রেশার ক্রিয়েট করা যায় নাকি মায়ানমারের উপরে। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু সচেষ্ট আছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করার। সামনে সেপ্টেম্বরে ইউএনজি হবে, সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তো সেই জায়গাটা আমরা আশা করছি যে ওই সেশন থেকেও এই সমস্যার সমাধানের আরও কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে। আরেকটা যেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, 2017 সালে প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যে মেমোরেন্ডামটা সই হয়েছিল, আনুষ্ঠানিক মেমোরেন্ডাম, এটা কোনো এগ্রিমেন্ট ছিল না। আমরা কি সেখান থেকে বের হয়ে আসবো বা পর্যালোচনা করবো কিনা? যেহেতু আপনারা বলছেন ইস্যুতে দ্বিপাক্ষিক, এমওইউ তো একটা হয়েছে, এটা থেকে বের হয়ে আসলেও যে খুব একটা লাভ হবে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশের পক্ষে কথা বলার আন্তর্জাতিক মহলে একটা জোর হয়েছে আমাদের। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। ত্রিপক্ষীয় আলোচনাও কিন্তু তখন শুরু হয়েছিল, চীন, বাংলাদেশ, মিয়ানমার, এবং এখন চীন আবার যে করিডোরের কথা বলছে, আপনাকে যদি আমি ছোট করে জিজ্ঞাসা করি যে আপনি কি মনে করেন যে এটা ভায়াবল হবে বা এটা আসলে কাজে দেবে এই করিডোর যদি হয়? দেখুন, তখন ত্রিপাক্ষিক চীন বাংলাদেশ মিয়ানমার ত্রিপাক্ষিক যে এগ্রিমেন্ট মিয়ানমার রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে তৎকালীন ফ্যাসিবাদ সরকার কাজ করছিল, সেখানে তৎকালীন সরকার সচেষ্ট ছিল না। আমি আবারও বলছি, কারণ যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ছিল না, সেই কারণে তাদের সেই গায়ের জোরটাই ছিল না বা সেই সক্ষমতাই ছিল না বা চীনকে সেই প্রেশারটা তারা দিবে।
আমাদের বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, যেখানে সবার আগে বাংলাদেশ নীতিতে আমরা পররাষ্ট্রনীতিটা পরিচালনা করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জোরালোভাবে সকলের সাথে সম অধিকার নিয়ে সম্মানের সাথে নিজেদের স্বার্থ বজায় রেখে উনি যখন কাঁধে কাঁধ মিলিয়ে মেরুদণ্ড সোজা করে যখন বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা বলছে, তখনও চীন সহ অন্যান্য সকল স্টেক হোল্ডার কিন্তু আরও মনোযোগের সাথে আরও সিরিয়াসলি আমাদের কথাগুলো শুনছে। তো এই জন্য আমরা আশা করি যে বর্তমান প্রেক্ষাপট আগের প্রেক্ষাপটের চেয়ে একটু ভিন্ন, যে এখন যেহেতু বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, আমাদের নেগোসিয়েশনের জায়গাটা আমাদের আরও শক্ত হয়েছে। আজকে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্বক আটক রাখা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলেছেন বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এবং সমর্থক এবং নেতারা অনেকেই আটক আছেন যাদের অভিযোগ প্রপারলি গঠন করা হয়নি, কিন্তু তারা আগেই আটক আছেন বিচার পূর্বেই। দেখুন, গত 17 বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মানবতা কখনোই লঙ্ঘিত হয়নি। সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতাকর্মীরা। তো সুতরাং আমরা কখনোই চাইব না যে বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই সকলে মানবাধিকার, মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে এনশিওর করা হয়। যখন আপনারা খেয়াল করবেন, সংসদে এটা নিয়ে কথা হয়েছে, আইন মন্ত্রণালয় থেকে আমাদের আইনমন্ত্রীও কথা বলেছেন যে আমাদের তখন জুলাই অগাস্টে যে ঘটনাটা যেই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল। খুনিদের নামে মামলা হয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে। আবার অনেক মামলা অতি উৎসাহ হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলো কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে তারা রিভিউ করবে। মামলাগুলো যদি রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়, কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। সেটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে। এবং আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে। এবং কোনো দল, বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।